স্বস্তিক মুখার্জির ছোটকা স্বস্তিক মুখার্জিকে জিজ্ঞাসা করে যে তোমার গীতা হসপিটালে তুমি এখানে কি করছো। তখনই স্বস্তিক মুখার্জি বলে যে ওই মহিলা হসপিটালে তো আমি কি করব, ওই মহিলা আসলে খুব বাজে একটা মহিলা। তখনই স্বস্তিক মুখার্জির ছোটকা স্বস্তিক মুখার্জিকে একটা চড় মারতে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গীতা সঞ্জয়কে নিয়ে তার বস্তিতে চলে আসে, আর সেখানে এসে তাকে বলে যে আপনার কি কিছু মনে পড়ছে স্বস্তিকবাবু? দেখুন তো, এখানে আপনি আগে অনেকবার এসেছেন, এখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল, এখানেই প্রথম আপনি আমাকে প্রপোজ করেছিলেন। দেখুন তো, আপনার কিছু মনে পড়ছে নাকি? তখনই সঞ্জয় বলতে থাকে না না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আর আমি তো স্বস্তিক মুখার্জি নয়, আমি সঞ্জয় লাহিড়ী। তখনই গীতা একটি চার দোকানে নিয়ে বলতে থাকে যে দেখুন তো স্বস্তিকবাবু, এই চার দোকানে বসে আমি আর আপনি একসাথে চা খেতাম, দেখুন তো এদেরকে কাউকে মনে পড়ছে নাকি? তখনই দেখা যায় সঞ্জয় বলে যে না, আমার কাউকেই মনে পড়ছে না, আমি স্বস্তিক মুখার্জি নই, আমি সঞ্জয় লাহিড়ী, এজন্য এসব কিছু মনে করার প্রশ্নই আমার আছে না, আমি আগে কখনো এখানে আসিনি। তখনই মেহেক গিয়ে বলতে থাকে ছোটদা তুমি দেখো মনে করে, তোমারই এটা খুব চিনা, তুমি এখানে অনেকবার এসেছো, এখানে তোমাকে সবাই চেনে, তুমি একটু মনে করার চেষ্টা করো না ছোটদা। তখনই দেখা যায় স্বস্তিক বলতে থাকে যে এই যে আমি আপনাদের কাউকে চিনি না বলেছি, আমি এখানে আগেও আসিনি, কেন আমাকে ডিস্টার্ব করছেন? আমার ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই, আমি টিপের কাছে যেতে চাই। আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আমার মাথাটা কেমন যেন লাগছে, আমি এখানে থাকতে চাই না, আমাকে ছেড়ে দিন, আমি টিপের কাছে চলে যাব। তখনই গীতা বলতে থাকে সব সময় খালি টিপ 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 ছাড়া কি আপনি আর কোনো কিছু চোখে দেখেন না? কেন? আপনার গীতা আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি মনে করার চেষ্টা করুন না, সব কিছু মনে পড়ে যাবে। আপনি আমাকে কতটা ভালোবাসতেন, আপনি আমাকে ভালোবেসে এখানেই প্রপোজ করেছিলেন প্রথমবার, আপনার কি কিচ্ছু মনে পড়ছে না? একটু মনে করার চেষ্টা করুন না স্বস্তিকবাবু, তাহলে হয়তো আপনার সব কিছু মনে পড়ে যাবে। আমি আপনার গীতা এলএলবি, কেন চিনতে পারছেন না? আপনি তো আমাকে কত ভালোবাসতেন, কত আদর করতেন, তাহলে কেন আজকে আপনি আমাকে ভুলে গেলেন? আপনার সন্তানের মা হতে যাচ্ছি আমি, কিছুদিন আপনার সন্তান পৃথিবীতে আসবে, কেন আপনার মনে পড়ছে না বলুন? মনে করার চেষ্টা করুন না স্বস্তিকবাবু, তাহলে ঠিক মনে পড়ে যাবে। তখন দেখা যাবে স্বস্তিক আশপাশ চারিদিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে আসলে কি আমি এখানে এসেছি, না শুধুই ওরা আমাকে হ্যারেস করে বলে এমনটা করছে? কেন আমি কিছু মনে করতে পারছি না? আমি তো আগে কখনো এখানে আসিনি, তাহলে এমন লাগছে কেন? আমার কি যেন মনে হচ্ছে সব কিছু চেনা চেনা, আমি আগেও এসেছি কিন্তু আমি মনে করতে পারছি না কেন? তখনই মেহেক বলে ছোটদা তুমি মনে করার চেষ্টা করো না, ছোটদা তোমার জন্য দেখো গীতা বৌদি কতটা কষ্ট করছে, গীতা বৌদি তোমার আশায় বসে আছে, ছোটদা তুমি কেন মনে করতে পারছো না? গীতা বৌদি তোমাকে খুব ভালোবাসে। তখনই দেখা যায় সঞ্জয় খুব চিৎকার করতে থাকে যে তোমরা কেন বুঝতে পারছো না? আমি তোমাদের কাউকেই চিনি না, তোমাদের সঙ্গে কখনো আমার দেখা হয়নি, আমি স্বস্তিক মুখার্জি নয়, আমি সঞ্জয় লাহিড়ী, টিপ লাহিড়ীর হাজব্যান্ড, কেন বুঝতে পারছে না? তখনই গীতা রেগে গিয়ে বলতে থাকে স্বস্তিকবাবু আপনি কেন মানতে চান না বলুন তো? আমি তো আপনাকে ভালোবাসি, আপনি মনে করার চেষ্টা করুন না, তাহলে দেখবেন সব কিছু মনে করে যাবে, আর মনে পড়লে আপনি আমাকে ছাড়া অন্য কাউকেই আর ভালোবাসতে পারবেন না, কারণ আপনি আমাকে অনেকটা ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া কিচ্ছু বুঝতে পারেন না। তখন মেহেকও বলে হ্যাঁ ছোটদা, তুমি গীতা বৌদিকে খুব ভালোবাসি, একটু মনে করার চেষ্টা কর, গীতা বৌদি অনেক কষ্ট করছে তোর জন্য, কিন্তু তুই এমনটা করিস না, গীতা বৌদি তোকে অনেক ভালোবাসে। এরপরে অন্যদিকে দেখা যাবে কিছু গুন্ডাও সেখানে আসে, কৃপান তাদেরকে পাঠিয়ে দেয়। এরপরে দেখা যায় গীতা বারবার একই কথা স্বস্তিককে বলতে থাকে, কিন্তু স্বস্তিক বারবার একই কথা বলে যে না, আমি স্বস্তিক মুখার্জি নয়, আমি সঞ্জয় লাহিড়ী, আমি আপনার কথা মানতে পারছি না। এ বলে স্বস্তিক ওখান থেকে চলে যায়। এরপরে গুন্ডাগুলো একে একে সবই নেমে আসে গাড়ি থেকে, আর সে গীতার কাছে আসে। তখন গীতার আশপাশটা ওরা ঘিরে রাখে। তখন গীতা ওদেরকে দেখে একটু ভয় পেয়ে গেলেও পরে ভাবে যে আমার ভয় পেলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। এই বলা মাত্রই পিছন থেকে একটি গুন্ডা গীতার মাথায় আঘাত করে দেয়, আর গীতা মাথার যন্ত্রণায় কেমন ছটবট করতে থাকে। তখন গীতা বলে পিছন থেকে মারলি কেন শয়তানেরা? সামনে থেকে মারতি, পিছন থেকে মারলে পরে এটা ভালো বলে না। তোদের এত সাহস, তোরা সামনে থেকে আয় আমার সাথে লড়াই করতে?
তখনই দেখা যাবে কিছু গন্ডা সামনে থেকে ওর সঙ্গে মারপিট শুরু করে দেয়। তখন মেহেক আসতে গেলেও মেহেকের হাজব্যান্ড মেহেককে আসতে দেয় না, তাকে আটকে রাখে। কিন্তু গীতা একাই 100 হয়ে সবার সঙ্গে মারপিট শুরু করে দেয়। তখন গীতা বলে যে শয়তান, তোদেরকে এখানে কে পাঠিয়েছে? তোদেরকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার আর আমার সন্তানের ক্ষতি করার জন্য এখানে এসেছিস না? দেখ তোর সঙ্গে কি করি। এরপরে দেখা যায় গীতা মারপিট শুরু করতে করতে আবারও পিছন থেকে গীতাকে মাথায় আঘাত করে। এটা দেখে স্বস্তিক খুবই ভয় পায় আর মনে মনে ভাবে যে ওর এতটা আঘাত লেগেছে, কিন্তু আমার এতটা কষ্ট হচ্ছে কেন? ও তো আমার কেউ হয় না, ও একটা বাজে মহিলা, তবে ওর জন্য আমার মনটা এমন করছে কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরপরেই গুন্ডাগুলোকে দেখে তাদের সঙ্গে আবারও গীতা উঠে মারপিট শুরু করে দেয়। এটা দেখে গ্রামবাসীরাও সবাই ওদের কাছে চলে আসে আর কেউ কিচ্ছু করতে পারে না। তখন গুন্ডাগুলোকে একে একে মারপিট করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে গীতা নিচে পড়ে যায় আর চিৎকার করতে থাকে যে আমাকে বাঁচাও, মেহেক মেহেক আমাকে বাঁচাও, আমাকে হসপিটালে নিয়ে যাও, আমার কেমন যেন লাগছে, বেবিটাকে বাঁচাও মেহেক। তখনই মেহেক ছুটে এসে গীতাকে ধরে আর বলতে থাকে, গীতা বৌদি তোমার কিচ্ছু হবে না, আমরা থাকতে তোমার সঙ্গে কিচ্ছু হতে দেবো না, তুমি ভেবো না গীতা বৌদি, আমরা তো আছি, তোমাকে হসপিটালে নিয়ে যাব, বেবির কিচ্ছু হতে পারে না, বেবির কিছু হলে আমরা বাঁচবো না। এরপরেই দেখা যায় অন্যদিকে মেহেক সঞ্জয়ের কাছে গিয়ে বলতে থাকে যে ছোটদা তুই গীতা বৌদি এমন করছে, তুই কিছু একটা কর, তুই হসপিটালে নিয়ে যা না ছোটদা, গীতা বৌদিকে বাঁচা ছোটদা। তখন স্বস্তিক বলে যে না, ওকে আমি চিনি না, ওকে আমি হসপিটালে নিতে পারবো না, নিতে হয় তোমরা নেও, না হলে থাক, আমি ওদেরকে নিয়ে আমি যাব না, আমি বাড়িতে যেতে চাই, আমি টিপের কাছে যাব। এরপরে দেখা যায় মেহেক বলতে থাকে, তুমি কেমন ছোটদা, তুমি দেখছো যে গীতা বৌদি অসুস্থ হয়ে পড়ে আছে, তাহলে কেন তুমি গীতা বৌদিকে নিচ্ছ না? তুমি এমনটা পাষাণ্ড হতে পারো না ছোটদা, তুমি তো গীতা বৌদিকে ভালোবাসতে, বলো গীতা বৌদি তোমার সন্তানের মা হতে চলেছে, তাহলে তুমি আজকে এমন করছো যে? তখনই দেখে যে সঞ্জয় যায় না। মেহেক যে গীতার কাছে গিয়ে বলতে থাকে, গীতা বৌদি চিন্তা করো না, কেউ না নিক, আমরা নিয়ে যাব। এরপরে মেহেক সঞ্জয়কে বলতে থাকে, ভালো করলে না ছোটদা, আমি তোর কাছে এমনটা আশা করিনি, তুই এমনটা পাষাণ্ড হবি এটা আমি ভাবিনি। তখন দেখা যায় সঞ্জয় চুপ হয়ে গীতার দিকে তাকিয়ে থাকে। এরপর অন্যদিকে দেখা যাবে টিপ বাড়িতে খুব চিন্তায় পড়ে যে সঞ্জয়কে সে কোথাও খুঁজে পায় না, চিৎকার করতে থাকে কিন্তু কোথাও সঞ্জয়কে পায় না। সঞ্জয়কে ফোন করতে গেলেও সঞ্জয় ফোনটা রিসিভও করে না। তখন টিপ ভাবে যে ওই গীতাই তাহলে আমার সঞ্জয়কে আবারও নিয়ে গিয়েছে, আমি ওই গীতাকে ছাড়বো না, গীতাকে আমি একদম শেষ করে দেব। গীতা বারবার আমার হাজব্যান্ডকে নিয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। আর ওরা কোথায় বা নিয়ে গিয়েছে, আমি কোথায় বা খুঁজবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম তো কথা ছিল না গীতার সঙ্গে, তাহলে গীতা আমার সঙ্গে এমনটা করছে কেন? আমি গীতাকে কখনো ক্ষমা করতে পারবো না। এই বলে ঘর থেকে বেরোতে যাবে, তখনই সঞ্জয় ঘরে এসে হাজির হয়। তখন টিপ সঞ্জয়কে দেখে জিজ্ঞাসা করতে থাকে, কোথায় গিয়েছিলে সঞ্জয়, বলো আমাকে, তুমি জানো আমি তোমার জন্য খুব চিন্তা করি, তাহলে তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে বলো। তখন সঞ্জয় বলে, টিপ একটা সত্যি কথা বলো তো, আমি কে, আমার ফার্স্ট কি, বলো না। তখনই গিয়ে টিপ বলতে থাকে, তুমি সঞ্জয় লাহিড়ী, তোমার মা প্রিয়া লাহিড়ী, তোমার বাবা শান্তনু লাহিড়ী, তোমার এই ফার্স্ট, তুমি আর কোনো তোমার ফার্স্ট নেই। তখন সঞ্জয় বলতে থাকে, না তুমি সত্য কথা বলো না, আমার কেমন যেন মনে হচ্ছে, এদেরকে আমার খুব চেনা লাগছে, তুমি আমাকে সত্য কথা বলো। তখন এ কথাটা শুনে টিপ খুব চমকে যায় আর ভয়ও পেয়ে যায় যে তাহলে কি সঞ্জয়ের সব কিছু মনে পড়ে যাবে, সঞ্জয় আমাকে ভুলে যাবে। তখনই টিপ সঞ্জয়ের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, সঞ্জয় তুমি বুঝতে পারছো না কেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার স্ত্রী টিপ লাহিড়ী, তুমি শুধু আমার, তুমি যদি আমার না হও অন্য কারোর হতে দেব না, আমি তাকে মেরে ফেলবো, তুমি শুধু আমার, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আমি পৃথিবীর সব কিছু উলটপালট করতে পারি তোমার জন্য, কিন্তু তুমি আমাকে কখনোই ঠকিও না, তুমি যদি আমাকে ঠকাও তাহলে আমি বাঁচতে পারবো না সঞ্জয়, তুমি আমাকে কথা দাও, তোমাকে যে যাই বোঝাক না কেন তুমি কারোর কথায় কান দেবে না, তুমি শুধু আমার হয়েই থাকবে বলো। তখনই সঞ্জয় আবারও বলে যে তুমি আগে আমার প্রশ্নের উত্তরটা দাও, আমি আসলে কে। তখনই টিপ বলে, তুমি বারবার একই কথা কেন বলছো, আমি তো তোমাকে বলেছি তুমি সঞ্জয় লাহিড়ী, তোমার বাবা শান্তনু লাহিড়ী, তোমার মা প্রিয়া লাহিড়ী,
আর তোমার স্ত্রী টিপ লাহিড়ী, তুমি কেন মনে করতে পারছো না? তখনই দেখা যায় সঞ্জয় তার বিয়ের দিনকের কথা ভাবতে থাকে, যে গীতা সেখানে গিয়ে সব কিছু বলেছিল, কিন্তু তখন কেউ গীতার কথা বিশ্বাস করেছিল না, কিন্তু গীতা যা যা বলেছিল তাই সত্যি হচ্ছে। তখনই টিপ বলে যে তুমি বারবার এই কথা কেন জিজ্ঞাসা করছো বলো, তোমাকে কেউ কিছু বলেছে? আমাকে বলো না সঞ্জয়, তোমাকে কেউ কিছু বলেছে? তখনই সঞ্জয় বলে না, আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু আমার মন বলছে যে আমি আসলে সঞ্জয় নয়। তাহলে আমি কে বলো তো? আমার কেন কিছু মনে নেই? আমি আমার ফার্স্টের কোনো কথা কেন মনে করতে পারছি না? আমি কোথায় ছিলাম, কি করেছি, কোথায় লেখাপড়া করেছি, কিচ্ছু মনে করতে পারছি না কেন বলো তো? তোমার সঙ্গে কোথায় দেখা হয়েছিল তাও মনে করতে পারছি না, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি এটা সত্য, কিন্তু আমি যে কোনো কিছু মনে করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে টিপ। তখন দেখা যায় টিপ বলে যে তোমার সব কিছু আমি, তোমার আর কিচ্ছু মনে করার দরকার নেই, তুমি শুধু আমাকে চেনো, আমি তোমার সব কিছু, তুমি তাই কারোর কথাই কান দেবে না। গীতা তোমাকে কিছু বলেছে, কোনো কিছু চাপিয়েছে গীতা? তুমি এমন করছো কেন? আমার কাছে সত্য কথা বলো না। ওই গীতাকে তো আমি ছাড়বো না, গীতাকে আমি একেবারে মেরে ফেলবো, যদি তুমি আমার না হও তাহলে আমি গীতারও তোমার হতে দেবো না। তখনই সঞ্জয় বলতে থাকে তুমি বারবার ওই মেয়ের নাম করছো কেন? ওই মহিলার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তবে ওই মহিলার নাম কেন বলছো তুমি? ওই মহিলাকে আমি কেনই বা মেনে নেব? ওই মহিলার হাজব্যান্ড তো আমি না, তাহলে আমি ওই মহিলাকে মানবো কেন? এতে প্রশ্নই আসে না। এরপরেই দেখা যায় অন্যদিকে মেহেক খুব চিন্তায় পড়ে যায়, গীতাকে নিয়ে হসপিটালে নিয়ে এসে গীতাকে ওটিতে পাঠিয়ে দেয়। ডক্টর গীতাকে দেখতে থাকে, এদিকে মেহেক খুব চিন্তায় পড়ে, তার হাজব্যান্ডকে বলতে থাকে যে কি করব বলো, গীতা বৌদি ঠিক হবে তো? গীতা বৌদি ঠিক হয়ে যাবে তো? তখনই দেখা যায় মেহেকের হাজব্যান্ড বলতে থাকে হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না মেহেক, সব কিছু ঠিক হয়ে যাবে, ডক্টর তো দেখছে গীতা বৌদিকে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন মেহেক বলে যে না, আমার তাও ভয় করছে, ছোটদা এমনটা করতে পারে, আমি আগে বুঝিনি। ছোটদা তো জানে যে গীতা বৌদি তার জন্য সব কিছু করতে পারে, তাহলে কেন গীতা বৌদিকে সে মনে করতে পারছে না? তাহলে বলো এতে কি করব আমি এখন? গীতা বৌদি কিছুদিন পর মা হবে, যদি তার বেবিটার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে পাপাকে আমি কি জবাব দেবো? পাপা তো খুব রেগে যাবে আমাদের উপর। তখন দেখা যায় মেহেকের হাজব্যান্ড বলতে থাকে চিন্তা করো না মেহেক, সব কিছু ঠিক হয়ে যাবে, আর গীতা বৌদিও ঠিক থাকবে, বেবিটাও ঠিক থাকবে। এরপরে ডক্টর মেহেককে ডাকে ভিতরে। তখন মেহেক ভিতরে গেলে বলতে থাকে যে কি হয়েছিল তোমার বৌদির? তোমার বৌদি এমন করছে কেন? তার তো এখনও দেরি আছে বাচ্চা হতে, তাহলে এখন কি হয়েছে তার? তখনই মেহেক বলে যে তাকে কিছু গোড্ডা ধরে অ্যাটাক করে তার মাথায় আঘাত করেছিল। কথাটা শুনে ডক্টর চমকে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে সঞ্জয়কে তার ছোটকা ধরে আর বলতে থাকে স্বস্তিক, তো তোমার স্ত্রী না হসপিটালে, গীতা না হসপিটালে, তুমি হসপিটালে না গিয়ে তুমি এখানে কি করছো বলো? তখনই সঞ্জয় বলে যে ওই মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওই বাচ্চাও আমার না, তো আপনারা বারবার ওই অবৈধ বাচ্চাকে আমার উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? এ কথাটা শুনতেই স্বস্তিকের ছোটকা স্বস্তিককে থাপ্পড় মারে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।